হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি WBCS মেইন 2018 যে কম্পালসারি পেপার 3 তার ইতিহাসের যে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা সবাই জানো যে কম্পালসারি পেপার 3-তে 200টা প্রশ্ন থাকে, ইতিহাস থেকে 100টি এবং ভূগোল থেকে 100টি। তো ইতিহাসের 100টি প্রশ্নের মধ্যে এই ভিডিওতে আমি প্রথম 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে পার্ট 2-তে আমি পরের 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই যেটা খেয়াল করার যে 100টি প্রশ্ন, এই 100টি প্রশ্ন সম্পূর্ণ সিলেবাসের মধ্যে কোন এরিয়া থেকে কতগুলো প্রশ্ন এসছে সেটা একবার আমরা একটু দেখে নিই। 2018-তে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে এসছিল 6টি প্রশ্ন, মিডিয়েভাল থেকে এসছিল 3টি প্রশ্ন, আর মডার্নে 1857 আগে থেকে এসছিল 28টি প্রশ্ন এবং 1857 পর থেকে রাখা হয়েছিল 63টি প্রশ্ন। অর্থাৎ 91% কোশ্চেন্স এসছিল মডার্ন ইন্ডিয়া থেকে। দেখা গেছে যে 2018, 19 এবং 2017-তে অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল পার্ট থেকে কিন্তু প্রশ্ন একটু কম আসছে। তার আগে 17-র আগে দেখা গিয়েছিল যে অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল থেকে প্রশ্ন কিন্তু যথেষ্ট বেশি রাখা হতো। প্রথম প্রশ্ন দেখো, which one among the Harappan sites was probably a trading outpost meant for procuring lapis lazuli? হরপ্পার এই যে 4টি কেন্দ্র, সর্তুগাই, মুসাখেল, মুন্দিগাক আর দামসাদাত, 4টি কেন্দ্রের মধ্যে কোনটি ছিল একটি সম্ভাব্য বাণিজ্যিক ঘাঁটি যেখান থেকে নীলা বা নীলকান্ত মণি সংগ্রহ করা হতো? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সর্তুগাই। এই সর্তুগাই আর মুন্দিকাক এই দুটো কেন্দ্র হচ্ছে আফগানিস্তানে, আর মুসাখেল আর দামসাদাত হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানের দুটো কেন্দ্র। তো এই ম্যাপটা তোমরা খেয়াল করো, এখানে হরপ্পার বিভিন্ন কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে রেড এবং ব্লু মার্ক করে। তার মধ্যে দেখো এই হচ্ছে সর্তুগাই, যেটা আফগানিস্তানের একদম নর্থে। তো এই সর্তুগাইয়ের কাছেই এইসব জায়গায় লাপিস লাজুলি বা নীলকান্ত মণির খনি আবিষ্কৃত হয়েছে। তো গবেষক এবং প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন যে এই সর্তুগাই থেকেই কিন্তু নীলকান্ত মণি বা লাপিস লাজুলি হরপ্পার বিভিন্ন কেন্দ্রের জন্য আসতো। এই হচ্ছে আকরিক লাপিস লাজুলি এবং সেটা ফিনিশড হওয়ার পর এইরকম আকার নেয় এবং সেটা বিভিন্ন অলংকার তৈরিতে কাজে লাগানো হতো। দ্য কান্দাহার এডিক্ট অব অশোকা ওয়াজ রিটেন, কান্দাহারে প্রাপ্ত অশোকের যে অনুশাসন সেটি কোন ভাষায় লেখা হয়েছিল? অ্যারামাইক, গ্রিক, ব্রাহ্মী, বোথ অ্যারামাইক অ্যান্ড গ্রিক। তো তোমরা জানো যে অশোক তার যে সাম্রাজ্যের সমগ্র স্থানেই ওনার যে বক্তব্য, সেই বক্তব্যকে কোথাও স্তম্ভ তৈরি করে বা পিলার, কোথাও গুহার গায়ে উনি খোদাই করে গিয়েছিলেন, যেটা মৌর্য যুগের ইতিহাসের একটা অন্যতম প্রধান উপাদান। তো এই যে কান্দাহার এডিক্ট, এর একটা বিশেষত্ব ছিল, কারণ অশোকের অধিকাংশ যে ইনস্ক্রিপশন তার হরফ ছিল ব্রাহ্মী আর ভাষা ছিল প্রাকৃত। কিন্তু কান্দাহারে উনি এই প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী হরফ কিন্তু ইউজ করেননি, কারণ ওই অঞ্চলে তখন গ্রিকরা বসবাস করত। তো গ্রিকদের সুবিধার জন্য উনি যেটা করলেন যে উনি আরামিক এবং গ্রিক, মানে আরামীয় এবং গ্রিক ভাষায়, এই দুটো ভাষাতেই কান্দাহারে যে অনুশাসন সেটা লিখলেন। এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, খুব মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে দুটো হরফে কিন্তু এখানে লেখা হয়েছে, একটা গ্রিক এবং একটা অ্যারামীয় ভাষা। তো এটা ছিল একটা বাইল্যাঙ্গুয়াল রক ইনস্ক্রিপশন এবং এটা মাইনর রক এডিক্টের মধ্যে পড়ছে এবং এটা ডিসকভার হয়েছে 1958-এ। নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি? দ্য সেন্টার অফ সঙ্গম লিটারেচার অ্যান্ড দ্য প্যাট্রনস অফ সঙ্গম পোয়েটস ওয়ার, মানে সঙ্গম সাহিত্যের কেন্দ্র এবং সঙ্গম সাহিত্যিকদের পৃষ্ঠপোষক কারা ছিলেন?
the Cheras of Vanji, the Cholas of Urayur, the Pandyas of Madurai, all of the above. এই ছবিটা একটু খেয়াল করো, এটা হচ্ছে দক্ষিণ ভারতের ছবি। সঙ্গম যুগ, তোমরা ইতিহাসে পড়েছো সঙ্গম যুগ, যখন মগধকে কেন্দ্র করে বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠছে উত্তর ভারতে, ঠিক সেই সময়ে একদম দক্ষিণে এই চোল, চের এবং পাণ্ড্য এদের অস্তিত্ব ছিল। বলা হয় যে যীশু খ্রিস্টের জন্মে 300 বছর আগে থেকে খ্রিস্টীয় 200 বছর, এই 500 বছরের সময়ের মধ্যে এখানে যে সঙ্গম, 3টে সঙ্গম প্রধানত বসেছিল। ঠিক আছে, এই 3টে সঙ্গম থেকে এই চোল, পাণ্ড্য, চেরদের সম্পর্কে জানা যায় এবং তামিল যে আদিম তামিল সাহিত্য, সেই সাহিত্য এখানে সৃষ্টি হয়েছে। তো এই 3টে সঙ্গমের প্রথমটা হয়েছিল মাদুরাইতে, এই যে পাণ্ড্য রাজ্য তার রাজধানী। দ্বিতীয়টা হচ্ছে কাপাতাপুরম, এটাও পাণ্ড্যতে। আর তৃতীয়টাও মাদুরাইতে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গম যে বসেছিল সেটা পাণ্ড্য রাজ্যেই বসেছিল এবং পাণ্ড্য রাজ্যের রাজারা কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাহলে সঠিক উত্তর কি হবে তোমরা অনুমান করতেই পারছো। সঠিক উত্তর হবে অপশন সি, দ্য পান্ডিয়াস অব মাদুরাই। নেক্সট কোশ্চেন দেখো, দ্য থিওরি অব দ্য ইমার্জেন্স অফ ফিউডালিজম ইন দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড ইজ ডিসপিউটেড অন দ্য গ্রাউন্ড দ্যাট, মানে গুপ্ত পরবর্তী যুগে সামন্ততন্ত্রের উত্থানের যে তত্ত্ব এবং তা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিম্নলিখিত কিসের ভিত্তিতে? এই যে 3টে স্টেটমেন্ট আছে, এর কোনটার ভিত্তিতে গুপ্ত পরবর্তী যুগে সামন্ততন্ত্রের উত্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে? তাহলে আমরা একে একে দেখি। অপশন এ তে আছে অল দ্য ল্যান্ডস ডোনেটেড ওয়ার নট সেকুলার ল্যান্ড গ্র্যান্টস, যে জমি এই সময় দান করা হয়েছিল সেগুলো সব ধর্মনিরপেক্ষ জমি ছিল না। বিতে আছে দ্য স্টেটাস অফ দ্য পেজেন্টস ওয়াজ নট দ্যাট অফ সার্ভস, মানে মধ্যযুগে ইউরোপে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেখানে আমরা কি দেখেছি যে কৃষকদের অবস্থা সে সময় ছিল ভূমিদাসের মতন, সার্ফ। তো বলা হচ্ছে যে ভারতবর্ষে গুপ্ত পরবর্তী যুগে কৃষকদের অবস্থায় সার্ফদের মতনই ছিল না। The Brahmin Donis did not always belong to the ruling class. ব্রাহ্মণ যে দান গ্রহীতা তারা সর্বদা কিন্তু শাসক শ্রেণীর ছিল না। আর এই অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। তো এখানে আগে জানতে হবে যে এই যে বিতর্ক সামন্ততন্ত্রের উত্থান নিয়ে, এখানে আর.এস. শর্মা, ডি.ডি. কোশাম্বী, রমিলা থাপার, এই যে হিস্টোরিয়ানদের নাম একদিকে দেখানো হয়েছে। আর.এস. শর্মা এবং তাকে সমর্থন করেছেন ডি.ডি. কোশাম্বী, রমিলা থাপার। ওনারা কিন্তু ইউরোপে মধ্যযুগে যে সামন্ততন্ত্রের উত্থান তার সঙ্গে ভারতবর্ষে গুপ্ত পরবর্তী যুগে যে অর্থনৈতিক পরিস্থিতি তার মিল খুঁজে পেয়েছে এবং খুব জোরের সঙ্গে ওনারা বলেছেন যে এই পরিস্থিতিকে সামন্ততন্ত্র বলা যেতে পারে। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে হরবংশ মুখিয়া, দীনেশচন্দ্র সরকার, রণবীর চক্রবর্তী, এই সমস্ত ঐতিহাসিকরা কিন্তু ওনাদের তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন এবং এই নিয়ে ডিবেট। তো প্রথম যে অপশনটা খেয়াল করো যে অল দ্য ল্যান্ডস ডোনেটেড ওয়ার নট সেকুলার ল্যান্ড গ্র্যান্টস, যে সমস্ত জমি দান করা হচ্ছে এই সময় সেগুলো ধর্মনিরপেক্ষ জমি ছিল না। এটা নিয়ে কিন্তু এনাদের মধ্যে ডিবেট ছিল না, কারণ এটা সর্বজন স্বীকৃত যে এই সময় সাতবাহনদের সময় থেকেই দেখা গেছে এবং গুপ্ত পরবর্তী যুগে, গুপ্ত যুগেও দেখা যাচ্ছে যে ব্রাহ্মণদের বা হিন্দু মন্দির, বৌদ্ধ মঠ, জৈন মঠ, এই সমস্ত ধর্মস্থানগুলোকে নিষ্কর জমি দান করা হচ্ছে। ফলে এটা সেকুলার ছিল না এবং এই নিয়ে কোনো ডিবেটও ছিল না। অপশন সি খেয়াল করো, দ্য ব্রাহ্মিন ডোনিস ডিড নট অলওয়েজ বিলং টু দ্য রুলিং ক্লাস, এই যে ব্রাহ্মণ যে দান গ্রহীতারা তারা সর্বদা কিন্তু শাসক শ্রেণীর ছিল না। ঠিক এটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু অপশন বি, দ্য স্টেটাস অফ দ্য পেজেন্টস ওয়াজ নট দ্যাট অফ সার্ভস, যে কৃষকদের অবস্থা ভূমিদাসদের মতন ছিল না, এইটা নিয়েই কিন্তু ডিবেট তৈরি হয়েছে। অনেক বিষয়ে ডিবেট ছিল, এখানে যে 3টে অপশন তার মধ্যে এই অপশন বি এইটা নিয়ে ডিবেট ছিল। কারণ আর.এস. শর্মা, ডি.ডি. কোশাম্বী, রমিলা থাপার ওনারা মনে করতেন যে ভারতবর্ষের যে কৃষকরা গুপ্ত পরবর্তী যুগে এসে তাদের অবস্থা একদম সার্ফদের মতন, ভূমিদাসের মতন
হয়ে গিয়েছিল, তারা জমির সাথে নিবিড়ভাবে আটকে গিয়েছিলেন, জমি থেকে তারা বেরোনোর কোনো স্কোপ তাদের ছিল না। কিন্তু হরবংশ মুখিয়া খুব জোরের সঙ্গে একাধিক রেফারেন্স দিয়ে উনি দেখিয়েছেন যে না, ভারতবর্ষের কৃষকদের অবস্থা কিন্তু ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার যে ভূমিদাস তাদের পর্যায়ে ছিল না। তো এই বেসিসে আমরা বলতে পারি যে এইটা ছিল একটা ডিসপিউট। ওকে, তো এখানে অপশন বি, দ্য স্ট্যাটাস অফ দ্য পিজেন্টস ওয়াজ নট দ্যাট অফ সার্ভস, এইটা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফেমাস উত্তরা মেরুর ইনস্ক্রিপশন বিলংস টু দ্য রেইন অফ, বিখ্যাত উত্তরা মেরুর যে লেখো বা লিপি সেটা কার সময়কালের, কোন শাসকের সময়কালের? পরান্তকা 1, পরান্তকা 2, রাজরাজা 1, রাজরাজা 2, মানে প্রথম পরান্তক, দ্বিতীয় পরান্তক, প্রথম রাজরাজ, দ্বিতীয় রাজরাজ। নামগুলো থেকে তোমরা গেস করে ফেলেছো যে এই প্রত্যেক শাসকই ছিলেন চোল শাসক। তো এই কোন বিখ্যাত চোল শাসকের সময় এই উত্তরা মেরুর ইনস্ক্রিপশনটা তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে প্রথম পরান্তক। এখানে একটু বলে রাখি যে চোল ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন খুব ফেমাস ছিল এবং বলা হয় যে লোকাল সেলফ যে গভর্নমেন্ট সেই বিষয়ে পথপ্রদর্শক হচ্ছে এই চোল ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। তো এর তিনটে ভাগ ছিল, দ্য উর, দ্য সভা অর মহাসভা অর দ্য নগরম, এই চোল ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনের। এর মধ্যে অপশন বি কে খেয়াল করো, আমি বোল্ড করে দেখিয়েছি, দ্য সভা অর মহাসভা। তো এই সভা এবং মহাসভা সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় উত্তরা মেরুর ইনস্ক্রিপশন থেকে, এবং এখানে যে ব্রাহ্মণদের আধিপত্য ছিল সেটাও জানা যায়। তো এর জন্যই উত্তরা মেরুর ইনস্ক্রিপশনের ঐতিহাসিক গুরুত্ব। এই প্রশ্নে দেখো, আলভার ওয়াজ ড্যাশ হাইমোডিস্ট অব দ্য তামিল ডিভোশনাল কাল্ট, তামিল ভক্তিবাদী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আলভাররা ছিল কি ছিল? শৈভিট, বৈষ্ণবিট, বুদ্ধিস্ট, জৈন, মানে শৈব বৈষ্ণব ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী না জৈন ধর্মাবলম্বী? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বৈষ্ণবিট, বৈষ্ণব ধর্মাবলম্বী। তোমরা জানো যে মধ্যযুগে ভক্তিবাদ এবং সুফিবাদী যে ধর্ম আন্দোলন হয়েছিল, তার মধ্যে এই যে ভক্তিবাদী ধর্ম আন্দোলন, তার উদ্ভবের পিছনে দক্ষিণ ভারতে এই আলভার সম্প্রদায় যারা বৈষ্ণব ধর্মাবলম্বী ছিল এবং শৈব নায়নার সম্প্রদায়, তারা বিশেষ ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ দিল্লি সুলতান রিপ্রেজেন্টেড হিমসেলফ অ্যাজ সিকান্দার ই সানি? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি, খিজির খাঁ, এই চারজন দিল্লি সুলতানের মধ্যে কে নিজেকে সিকান্দার ই সানি বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। সিকান্দার ই সানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার। আলাউদ্দিন খিলজি তোমরা জানো যে দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সুলতান যিনি সমগ্র দাক্ষিণাত্যের অধিকাংশ শাসককেই পরাজিত করেছিলেন। দাক্ষিণাত্য বিজয় ওনার হাত ধরেই শুরু হয়েছিল মুসলিম সুলতানদের মধ্যে। তো এই কারণেই উনি নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলেছিলেন। The foreign traveler named one of the famous Vijayanagar coin as pagoda. Originally it was. বিদেশি পর্যটকরা বিজয়নগরের অন্যতম একটি মুদ্রাকে প্যাগোডা বলতেন। এর বাস্তবিক নাম কি ছিল? পান, বারাহা, হান, পানাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বারাহা। এই বারাহা ছিল সোনার মুদ্রা 52 গ্রেনের, এবং এটা তখন সর্বাধিক প্রচলিত ছিল। এবার মনে রাখবে যে কোনো একজন শাসক বা কোনো সাম্রাজ্যে যদি স্বর্ণ মুদ্রার প্রচলন অধিক পরিমাণে থাকে, তাহলে সেটা কিন্তু সেই শাসক বা সেই সাম্রাজ্যের যে অর্থনৈতিক সমৃদ্ধি তাকে রিফ্লেক্ট করে। তো বিজয়নগরের যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি তার প্রমাণ ছিল এই প্যাগোডা বা বারাহা স্বর্ণ মুদ্রা। নাসাক ওয়াজ, নাসাক কি ছিল? তো অপশনগুলো আগে দেখো। A revenue system in which the average product of different crops as well as average price of 10 years were calculated. যে এমন একটা ভূমি রাজস্ব ব্যবস্থা যেখানে বিভিন্ন শস্যের একটা গড়
এবং দামেরও একটা গড় 10 বছরের করা হতো। রেভিনিউ পেয়েবল বাই দ্য কাল্টিভেটর ওয়াজ বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, যে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। রেভিনিউ সিস্টেম হোয়ার ক্রপ ওয়াজ ডিভাইডেড অ্যাট দ্য থ্রেশিং ফ্লোর বিটুইন কাল্টিভেটর অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এমন একটা রাজস্ব ব্যবস্থা যেখানে শস্য ভাগ করা হতো খামারে কৃষক এবং সরকারের মধ্যে। আর রেভিনিউ সিস্টেম ইন হুইচ not the actual crop but the estimated crop was divided between the cultivator and the government, এমন একটা রাজস্ব ব্যবস্থা যেখানে কত পরিমাণ শস্য আদায় হয়েছে সেটার হিসাব না করে একটা অনুমান করে শাসক এবং চাষির মধ্যে ভাগ করা হতো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রেভিনিউ পেয়েবল বাই দ্য কাল্টিভেটর ওয়াজ বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতে কিরকম হয়েছে তার অভিজ্ঞতার ভিত্তিতেই চাষিকে রাজস্ব প্রদান করতে হতো। আর এই যে নাসক ব্যবস্থা, এটা সম্রাট আকবরের সময় মুঘল যুগে চালু হয় এবং পরবর্তীকালে এটা চলতে থাকে। এখানে খেয়াল করো, সম্রাট আকবরের সময় রাজস্ব ব্যবস্থা 4টি মোটামুটি ধরন আমরা দেখতে পাচ্ছি: জাপ্তি বা দহশালা, বাতাই বা গল্লাবক্সি, কানকুট আর নাসাক। এই নাসাক ব্যবস্থাটা বাংলা এবং গুজরাট, কাথিয়াবার এই অঞ্চলে চালু ছিল। ঠিক আছে, এবার দেখো, দ্য এফেক্টস অফ 1717 ফরমান অফ এম্পায়ার ফারুকশিয়ার গ্র্যান্টিং এক্সেমশন টু দ্য কোম্পানিজ মার্চেন্ডাইজ ফ্রম কাস্টম ডিউটি in lieu of an annual sum of ₹3,000 was। 1717 সালের মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্য পণ্য তার উপরে কাস্টম ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছিল। কিসের বিনিময়ে? বাৎসরিক 3,000 টাকার বিনিময়ে। তো এর ফল কি হয়েছিল, এর এফেক্টটা কি ছিল? দেখো অপশনসগুলো। With a dastak handwritten pass, companies' goods could pass without inspection through toll station। যে এই ফরমানে কোম্পানিকে একটা দস্তক দেওয়া হয়েছিল, ছাড়পত্র দেওয়া হয়েছিল, যার ফলে কোম্পানির মালপত্র যে সমস্ত টোল স্টেশনে সেখানে কোনো ইন্সপেকশন হতো না, পরীক্ষা করা হতো না, ছেড়ে দেওয়া হতো। কোম্পানিজ অফিসিয়ালস কোয়াইটলি এক্সটেন্ডেড দিস প্রিভিলেজ টু দেয়ার ওন প্রাইভেট ট্রেড। কোম্পানির যারা কর্মচারী তারা তাদের ব্যক্তিগত বাণিজ্যে এই সুবিধাটিকে ব্যবহার করতে লাগলো। আর দ্য চিফ সাফারার্স ওয়াজ দ্য গভর্নমেন্ট অফ দ্য নবাবস হু লস্ট আউট অন কাস্টমস ডিউটিজ। এর ফলে মূলত ভুগলো কারা? বাংলার নবাব, কারণ তারা যে বাণিজ্য শুল্ক সেটা তারা আর পাচ্ছে না। আর রাইভাল ইন্ডিয়ান ট্রেডার্স, প্রতিযোগী যে ভারতীয় বণিকরা, তারা একটা আনইকুয়াল কম্পিটিশনের মধ্যে চলে আসছে, বা আনপ্যারালাল কম্পিটিশনের মধ্যে, অসম প্রতিযোগিতার মধ্যে। তো এই অপশনসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে 1717 যে ফারুকশিয়ারের ফরমান তার ফল কিন্তু এই সবগুলোই ছিল। তাহলে এর আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। What was the plausible reason for the English to take up additional fortifications of Calcutta? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় যে অতিরিক্ত দুর্গ নির্মাণ শুরু করেছিল তার সম্ভাব্য কারণ কি ছিল? অপশনগুলো দেখো। টু প্রোটেক্ট ইংলিশ ট্রেড ফ্রম লোকাল ডিস্টারবেন্স, স্থানীয় যে ডিস্টারবেন্স সেই ডিস্টারবেন্স থেকে ব্রিটিশ বাণিজ্যকে রক্ষা করা। টু প্রোটেক্ট themselves from the French on the occasion of 7 years war। সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ, 1756 সালে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল ইউরোপে, তার সূত্র ধরে যাতে ফরাসিরা কলকাতা আক্রমণ না করতে পারে তার জন্য কলকাতায় দুর্গ নির্মাণ শুরু হয়েছিল। The English discounted, like many others, the chances of Siraj-ud-Dowlah's accession and hence paid scant respect to his authority। অন্যান্যদের মতন ব্রিটিশরাও মনে করেছিল যে সিরাজদৌল্লাহ হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না, এই জন্য তার প্রতি তারা কম রেসপেক্ট দেখিয়েছিল। আর টু স্ট্রেনথেন দেয়ার এস্টাবলিশমেন্ট ইন বেঙ্গল, বাংলায় তাদের যে প্রতিষ্ঠা তাকে আরো শক্তিশালী করতে চেয়েছিল। তো তোমরা জানো যে অ্যাকচুয়াল ইতিহাসটা কি।
সপ্তবর্ষব্যাপী যখন যুদ্ধ শুরু হচ্ছে ইউরোপে, তার সূত্র ধরে দেখা যাচ্ছে যে বাংলাতে, কলকাতায় ব্রিটিশরা এই ফর্টিফিকেশন বা দুর্গ নির্মাণ শুরু করেছিল। তাহলে সঠিক উত্তর হবে টু প্রোটেক্ট themselves from the French on the occasion of 7 years war. Next, খেয়াল করো, which one of the following conspirators against Sirajuddaula was duped by a forged agreement paper by Robert Clive? এই যে মীর জাফর, খাজা ওয়াজিদ, রায়দুল্লাভ, উমিচাঁদ, এই চারজন, এরা প্রত্যেকেই ছিল সিরাজ বিরোধী ষড়যন্ত্রকারী, কনস্পিরেটর্স। এদের মধ্যে কাকে রবার্ট ক্লাইভ একটা জাল এগ্রিমেন্ট পেপার দেখিয়ে ঠকিয়েছিল বা প্রতারিত করেছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উমিচাঁদ। রবার্ট ক্লাইভ উমিচাঁদকে একটা জাল নথি দেখিয়েছিল এবং উনি ভয় দেখিয়েছিলেন যে উমিচাঁদের সঙ্গে কোম্পানির যে সিরাজদৌল্লা বিরোধী যোগাযোগ, সেটা রবার্ট ক্লাইভ ফাঁস করে দেবেন যদি উমিচাঁদ না একটা বড় অ্যামাউন্ট কোম্পানিকে প্রদান করে। হু ওয়াজ দ্য অথর অফ শিয়ারুল মুতখরিন? একটা বিখ্যাত গ্রন্থ, অষ্টাদশ শতকে বাংলার ইতিহাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ, এই সম্পর্কে জানার জন্য একটা প্রামাণ্য ঐতিহাসিক দলিল বলা যেতে পারে এই শিয়ারুল মুতখরিনকে। তো এর লেখক কে ছিলেন? এর লেখক ছিলেন অপশন এ, গুলাম হোসেন। Arrange the following events related to Anglo-Mysore wars in the proper chronological order and choose the correct answer from the codes given below. তো এই যে অ্যাংলো মাইসোর ওয়ার, তার বিভিন্ন ইভেন্ট এখানে আছে। তো আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে এই ইভেন্টগুলোকে সাজাতে হবে এবং এই কোডের সাথে ম্যাচ করাতে হবে। তো আমরা আগে দেখে নিই যে কি কি আছে। ব্যাটল অফ পোর্টোনোভো, ট্রিটি অফ ব্যাঙ্গালোর, ট্রিটি অফ মাদ্রাজ, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম। তো খেয়াল করো, ব্যাটল অফ পোর্টোনোভো এটা হচ্ছে 1781 সালে, মানে যখন দ্বিতীয় অ্যাংলো মাইসোর ওয়ার শুরু হচ্ছে, সেই সময় 1781-তে হায়দারের সঙ্গে ব্রিটিশ সেনাপতি স্যার চার্লস আয়ারকুটের এই পোর্টোনোভো যুদ্ধ। হায়দার কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ট্রিটি অফ ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরের সন্ধি 1784, যেটা সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার এর মাধ্যমে শেষ হচ্ছে। ট্রিটি অফ ম্যাড্রাস 1769, প্রথম ফার্স্ট যে অ্যাংলো মাইসোর ওয়ার, সেটা শেষ হচ্ছে ট্রিটি অফ ম্যাড্রাসের মাধ্যমে। আর ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম 1792, এর মাধ্যমে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার শেষ হচ্ছে। তো এই সাল দেখেই তোমরা ক্রোনোলজি গেস করে ফেলেছো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট খেয়াল করো, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল? বাংলার ফোর্ট উইলিয়ামের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা জানো যে 1773 রেগুলেটিং আইনে প্রথম এই যে গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হচ্ছে। বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বলা হচ্ছে। তো প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। 1833-এর চার্টার যে অ্যাক্ট, তার আগে পর্যন্ত এই গভর্নর, বাংলার গভর্নর জেনারেল পদ ছিল। 1833-এর চার্টার অ্যাক্টের পর থেকে এই পদটা বদলে গিয়ে হয়েছিল ভারতের গভর্নর জেনারেল। তো 1833-এর চার্টার অ্যাক্টের সময় যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড বেন্টিং। উনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল বাংলার। এর পরের কোশ্চেনটা অ্যাসারশন এবং রিজন টাইপ। অ্যাসারশন মানে একটা স্টেটমেন্ট, বিবৃতি আছে এখানে, আর একটা রিজন আছে। তো আমাদের দেখতে হবে যে এই স্টেটমেন্টটাকে এই রিজন দিয়ে সঠিকভাবে জাস্টিফাই করা যাচ্ছে কিনা, ব্যাখ্যা করা যাচ্ছে কিনা। তো প্রথমে আগে অ্যাসারশনটা পড়ে দেখি। দ্য কর্ণাটিক ওয়ার হ্যাজ অ্যাটেইনড আ সেলিব্রিটি ইন হিস্ট্রি which is not fully justified either by the immediate issues involved or by the incidents of the war itself. এর অর্থ কি দাঁড়াচ্ছে?
যে ভারতের ইতিহাসে বিখ্যাত কর্ণাটকের যুদ্ধকে পুরোপুরি সমর্থন করা যায় না তার তাৎক্ষণিক কারণ অথবা যুদ্ধের ঘটনা দ্বারা। আর রিজন কি? For nearly 20 years, the Carnatic became the scene of a long-drawn contest between French and the English, which led to the ultimate overthrow of the French power in India, with repercussions also in Bengal, which produced unexpected and momentous results. মানে প্রায় 20 বছর ধরে কর্ণাটক অঞ্চল ছিল ফরাসি ও ব্রিটিশদের প্রতিযোগিতার ক্ষেত্র, এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা ফরাসি শক্তিকে ভারত তথা বাংলা থেকে বিতাড়ন করল, যার ফলাফল ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখো যে অ্যাসারশন বা যে এই স্টেটমেন্টটা, এটাও ঠিকই আছে, কারণ এই যে কর্ণাটকের যুদ্ধ, ঠিক আছে, এই কর্ণাটকের যুদ্ধের যে তাৎক্ষণিক কারণ, এই যে ইমিডিয়েট ইস্যু, সেটা কিন্তু ফুললি জাস্টিফাইড নয়। কারণ তোমরা কর্ণাটকের যুদ্ধের ইতিহাস যদি পড়ো তাহলে দেখবে যে এর প্রথম যে যুদ্ধ সেটা বাঁধলো কিসের সূত্র ধরে? সুদূর ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ বাঁধছে, এবং তার জেরে এখানে ব্রিটিশ এবং ফরাসিরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধেও কিন্তু ইংরেজ ফরাসিদের নিজস্ব ইস্যু ছিল না, সেখানে ভারতের দেশীয় শক্তিগুলো হায়দ্রাবাদ এবং কর্ণাটকের শাসকরা কে বসবেন সেই নিয়ে যে লড়াই, সেই লড়াইতে এরা ইনভলভ হয়ে যাচ্ছে। এবং তৃতীয় যে কর্ণাটকের যুদ্ধ, সেখানেও এই একই ব্যাপার, আবার ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাঁধছে এবং তার সূত্র ধরে এরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। তো এদের ভারতবর্ষে এই দুই শক্তির লড়াইকে কিন্তু জাস্টিফাই করা যাচ্ছে না, এটা একটা ফ্যাক্ট। আর রিজনে আমরা যেটা দেখছি যে এই যে দীর্ঘ 20 বছর ধরে এরা লড়াই করলো এবং লড়াইয়ের পর শেষ পর্যন্ত ফরাসি শক্তি ভারতবর্ষ থেকে তাদের যে বাণিজ্যিক কর্মকাণ্ড থাকলো, কিন্তু তাদের যে মিলিটারি অ্যাক্টিভিটিস বা সাম্রাজ্য সম্প্রসারণের যে উদ্যোগ, সেটা কিন্তু শেষ হয়ে গেল, এবং বাংলা থেকেও ফরাসি শক্তি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল বলা যেতে পারে। এটা খুব একটা সিগনিফিকেন্ট, কিন্তু এই রিজনটা এই অ্যাসারশনকে কিন্তু ঠিকঠাক এক্সপ্লেন করছে না, এটার ব্যাখ্যা কিন্তু এটা হতে পারে না। তো আমরা এর বিচারে কি কনক্লুশনে আসতে পারি? অপশন ডি, ইফ বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, দুটোই কারেক্ট, বাট আর ডাজ নট এক্সপ্লেন এ, কিন্তু রিজন কিন্তু অ্যাসারশনকে ঠিকঠাক এক্সপ্লেন করছে না। নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু অ্যাবাউট রেগুলেটিং অ্যাক্ট 1773? 1773 যে রেগুলেটিং আইন, সেই সংক্রান্ত এর মধ্যে কোন স্টেটমেন্ট বা কোন স্টেটমেন্টগুলো ট্রু, সঠিক? তাহলে আমরা একবার পড়ে দেখি। প্রথমটা হচ্ছে, ইট ইন্ট্রোডিউসড পার্লামেন্টারি সুপারভিশন ওভার দ্য কোম্পানি and modified its constitution both in England and in India. যে 1773 রেগুলেটিং আইনেই কিন্তু প্রথম চেষ্টা করা হয়েছিল লর্ড নর্থের সময় যে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর হস্তক্ষেপ করবে, কিছুটা রেগুলেট করার চেষ্টা করা হয়েছিল, এই জন্যই তো রেগুলেটিং অ্যাক্ট। এবং ভারত এবং ব্রিটেনের যে কোম্পানির যে গঠন, তাতেও কিছু পরিবর্তন আনা হয়েছিল, এটা ঠিক আছে। ইট মেড চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য কোর্ট অফ ডিরেক্টরস, কোম্পানি যে পরিচালক সভা, তারও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছিল, এটাও ঠিক। রেগুলেটিং অ্যাক্টের ওপরে আমার ভিডিও করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক। দ্য গভর্নর অফ বেঙ্গল ওয়াজ ভেস্টেড ইন আ গভর্নর জেনারেল অ্যান্ড আ কাউন্সিল অফ 4 মেম্বার্স। বাংলার গভর্নর জেনারেল এই সময় থেকে গভর্নর জেনারেল হয়ে গেলেন, এবং ওনাকে সাহায্য করার জন্য কাউন্সিলের 4 জন সদস্য রাখা হয়েছিল, এটাও ঠিক। দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল কুড কন্ট্রোল দ্য সাবঅর্ডিনেট প্রেসিডেন্সিজ অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ইন ম্যাটার্স রিলেটিং টু ওয়ার অ্যান্ড পিস। বাংলার যিনি গভর্নর জেনারেল, তিনি তার অধীনস্থ
বোম্বে এবং মাদ্রাজের গভর্নরদের যুদ্ধ এবং শান্তির ব্যাপারে হস্তক্ষেপ উনি করতে পারতেন। তো আমরা কি দেখছি যে 1773 রেগুলেটিং অ্যাক্ট সংক্রান্ত প্রত্যেকটা স্টেটমেন্টই এখানে কিন্তু ঠিক। তো সঠিক আনসার হচ্ছে অপশন ডি। Which of the following do not belong to the transferred subjects as per the Act of 1919? 1919 যে ভারত শাসন আইন, যাকে আমরা বলি মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, সেই আইনে এর মধ্যে কোনটি ট্রান্সফার সাবজেক্ট ছিল না? ট্রান্সফার সাবজেক্ট, তোমরা যদি 1919 ভারত শাসন আইন ভালো করে পড়ো তাহলে দেখবে যে এই ভারত শাসন আইনে প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল এবং প্রদেশগুলোতে একটা ডায়ার্কি বা দ্বৈত শাসন শুরু করা হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল যে প্রাদেশিক যে গভর্নর এবং তার এক্সিকিউটিভ বডি, তাদের হাতে থাকবে রিজার্ভ সাবজেক্ট আর মন্ত্রিসভার হাতে থাকবে ট্রান্সফার সাবজেক্ট, এবং এই ট্রান্সফার সাবজেক্টে যে বিষয়গুলো থাকবে সেগুলোর জন্য তারা আনসারেবল থাকবে প্রাদেশিক মন্ত্রিসভার কাছে। ঠিক আছে, তো আমরা সঠিক উত্তরটা আগে দেখি। ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এই ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ছিল রিজার্ভড সাবজেক্ট। এটা প্রাদেশিক গভর্নর নিজের হাতেই রাখতেন, কারণ এখান থেকে সরকারের আয়ের ব্যবস্থা ছিল। আর বাকিগুলো খেয়াল করো, লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্তশাসন বা এডুকেশন বা পাবলিক ওয়ার্কস, এগুলো ছিল ট্রান্সফার সাবজেক্ট। Which of the following conditions did not prompt the making of Mahalwari settlement? মহলওয়ারি ব্যবস্থা, আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূমি রাজস্ব বন্দোবস্ত করেছিল। সবচেয়ে আগে বেঙ্গল প্রভিন্সে আমরা দেখছি পার্মানেন্ট সেটেলমেন্ট করা হয়েছিল, সাউথে করা হয়েছিল রায়তওয়ারি সেটেলমেন্ট, আর মধ্য উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম যে প্রদেশ সেখানে মাহলওয়ারি সেটেলমেন্ট করা হয়েছিল। তো বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস ডিড নট প্রম্পট, এর মধ্যে কোন শর্তটি মহলওয়ারি ব্যবস্থার জন্য খুব একটা দায়ী ছিল না বা মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তনকে খুব একটা ত্বরান্বিত করেনি, এর মধ্যে কোনটি? তো পড়ে দেখি আমরা অপশনগুলো। টু কার্ভ দ্য রিফ্র্যাক্টরি অ্যান্ড অপ্রেসিভ নেচার অফ দ্য তালুকদার্স, অপশন বি নিড টু ম্যাক্সিমাইজ রেভিনিউ, অপশন সি protecting the rights of the present proprietors to ensure improvement of agriculture, option D influence of the Ricardian theory of rent। তাহলে প্রথম যে অপশন তাতে বলা হচ্ছে যে অবাধ্য অত্যাচারী প্রকৃতির তালুকদারদের দমন করার জন্য, অপশন বি তে বলা হচ্ছে যে রাজস্বকে সর্বাধিক করার প্রয়োজনে, অপশন সি তে বলা হচ্ছে কৃষির উন্নয়নের জন্য সেই সময়কার জমির মালিকদের স্বার্থ সুরক্ষিত করা, আর অপশন ডি তে বলা হচ্ছে রিকার্ডোর জমির খাজনার তত্ত্বের একটা প্রভাব ছিল। তো খেয়াল করে দেখো, রিকার্ডোর থিওরি সেই সময় ভীষণভাবে প্রভাবিত করছে সারা পৃথিবীকেই, যে জমির খাজনার ব্যাপারে, এবং সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে মহলওয়ারি সেটেলমেন্ট তার উপরে সত্যিই প্রভাব ফেলেছিল। এবং জমির সেই সময় যারা দায়িত্বে থাকবে তারা যাতে বেশি পরিমাণে সুবিধা পায়, হ্যাঁ, এবং এগ্রিকালচারের ইমপ্রুভমেন্ট হলে বেশি রাজস্ব আদায় হতে পারে এবং তাতে কোম্পানিরই লাভ, সেদিকটাও কোম্পানি ভাবছিল। রেভিনিউকে ম্যাক্সিমাইজ করা এটা তো অবশ্যই, কারণ পার্মানেন্ট সেটেলমেন্টে রেভিনিউ ম্যাক্সিমাইজ করার আর কোনো সুযোগ ছিল না, ফলে মহলওয়ারিতে সেই ব্যবস্থাটার দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল। কিন্তু যে তালুকদাররা এতদিন ধরে ওই অঞ্চলে যে প্রজা শোষণ করছে, তো তাদেরকে সরিয়ে দিয়ে মহলওয়ারি ব্যবস্থা করা হবে, এইটা কিন্তু তাদের ভাবনার বিষয় ছিল না। তো আমরা অপশন এ এখানে ভাবতে পারি যে অন্তত এই ঘটনাটা ত্বরান্বিত করেনি মহলওয়ারি ব্যবস্থা চালু করার ক্ষেত্রে। During the first century of British rule, there were a series of restorative rebellions started by disaffected local rulers। বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনের প্রথম শতকে
একাধিক শক্তিশালী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তার কারণ স্থানীয় শাসকদের অসন্তোষ। তো এইরকম 4টে বিদ্রোহের উল্লেখ এখানে করা হয়েছে। আমাদের যেটা কাজ হবে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে এগুলোকে সাজাতে হবে। তো কি হয়েছিল? পাইক রিবেলিয়ন লেড বাই জগবন্ধু, পলিগার রিবেলিয়ন লেড বাই কাট্টাবোম্মান, কিত্তুর আপরাইজিং লেড বাই কুইন চেন্নাম্মা, ট্রিভাঙ্কুর রিভোল্ট লেড বাই ভেলুথাম্পি। এবার খেয়াল করো, পাইক রেবেলিয়ান হচ্ছে 1817-তে, পলিগার 1799 শুরু হয়েছে এবং দীর্ঘদিন চলেছিল তামিলনাড়ু প্রদেশে, বর্তমান তামিলনাড়ু। কিত্তুর আপরাইজিং 1824-এ, এটাও বর্তমান কর্ণাটক অঞ্চলে। আর ত্রিবাঙ্কুর রিভোল্ট এটা হচ্ছে 1808, এটা বর্তমান কেরালাতে। তো এখান থেকেই আমরা কিন্তু ক্রোনোলজি পেয়ে যাচ্ছি যে সবচেয়ে আগে হচ্ছে পলিগার 1799। তো অপশন ডি এটা হবে এখানে কারেক্ট আনসার। সাম অফ দ্য প্রেজেন্ট রেবেলিয়ন ওয়ার পার্টিসিপেটেড এক্সক্লুসিভলি বাই দ্য ট্রাইবাল পপুলেশন। কিছু কৃষক বিদ্রোহে কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। তো এইরকম কিছু বিদ্রোহের এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যেগুলোকে আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। তো গোদেম রম্পা রেবেলিয়ন লেড বাই আল্লুরি সীতারাম রাজু, কোল রেবেলিয়ন লেড বাই বুদ্ধ ভগত, হুল রেবেলিয়ন লেড বাই সিধো কানহো, থাডো কুকি মুভমেন্ট লেড বাই জাদোনাং অ্যান্ড হিজ নিস গাইডিনলু। তো খেয়াল করো, গোদেম রম্পা রিবেলিয়ন হচ্ছে কোথায়? উত্তর গোদাবরী অঞ্চলে 1922-এ। কোল বিদ্রোহ বুদ্ধ ভগতের নেতৃত্বে, এটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চলে 1831-এ। কুল বা সাঁওতাল বিদ্রোহ বলে আমরা যাকে জানি সিধো কানহুর নেতৃত্বে, সেটা হচ্ছে 1855 রাজমহল ঝাড়খণ্ড। আর এই যে কুকি মুভমেন্ট জাদোনাং এবং তার ভাইজি গাইডিনলুর নেতৃত্বে 1931 মণিপুরে। গাইডিনলু পরবর্তীকালে কন্টিনিউ করেছিলেন ব্রিটিশ বিরোধী ওনার যে অ্যাক্টিভিটিস। তো এখান থেকে আমরা কিন্তু একটা ক্রোনোলজিক্যাল অর্ডার পেয়ে যাচ্ছি। তার ভিত্তিতে সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট, ও অ্যান্ড মুন্ডা ট্রাইবসমেন ওয়ার ফ্রম। ও এবং মুন্ডা যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা কোথাকার? তারা হচ্ছে অপশন এ ছোটনাগপুর অঞ্চলে। দ্য ট্রাইবাল লিডার হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ দ্য ওয়ার্ল্ড ধরতি আবা ওয়াজ। একজন আদিবাসী নেতা যিনি নিজেকে পৃথিবীর পিতা বা ধরতি আবা বলতেন, তিনি কে? তিনি হচ্ছেন অপশন সি বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডা, তার নেতৃত্বে যে মুন্ডা বিদ্রোহ, সেটা হচ্ছে 1899-1900 এই সময় পড়বে ছোটনাগপুর অঞ্চল। অ্যারেঞ্জ দ্য ফলোইং আর্মড রেজিস্ট্যান্স ইন দ্য 19th century against the colonial rule in chronological order and choose the correct answer from the quotes given below. তো সশস্ত্র বিদ্রোহ, 19 শতকে একাধিক সশস্ত্র বিদ্রোহ হচ্ছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। তো এইরকম কয়েকটা সশস্ত্র বিদ্রোহ এখানে দেওয়া আছে যেগুলোকে আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। তো দেখো, সাতারা ডিস্টারবেন্স, এটা হচ্ছে 1822, যেটাকে আমরা রামোজি বিদ্রোহ নামেও জানি। চিত্তুর সিং উনি এর নেতা ছিলেন পুনাতে, বর্তমান পুনা অঞ্চলে এটা হচ্ছে। গরকরি রিবেলিয়ন হচ্ছে 1844, বর্তমান এই জায়গাটা হচ্ছে কোলাপুর। রিভোল্ট অফ রাও ভার্মালের বিদ্রোহ, এটা হয়েছিল 1819 গুজরাটের কচ্ছ অঞ্চলে। আর রিবেলিয়ন অফ বীরভদ্র রাজু, এটা হয়েছিল বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 1827 সালে। তো আমরা সালগুলো জেনে গেছি, ফলে ক্রোনোলজিক্যাল অর্ডার সাজাতে আর কোনো সমস্যা নেই। এর ভিত্তিতে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ইন মেনি অফ দ্য প্রেজেন্ট রিভোল্ট রিলিজিয়ান প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। বলছে অনেক কৃষক বিদ্রোহে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ দ্য লিডার অফ দ্য
ফকিরস লিডিং দ্য সন্ন্যাসী ফকির আপরাইজিং ইন বেঙ্গল। যে বাংলায় যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে, এদের মধ্যে কে ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মজনু শাহ। বাংলায় এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা 1763 থেকে 1800 এই সময় পর্বের মধ্যে চলেছিল। এখানে ফকির বিদ্রোহের একজন নেতার নাম জানলাম, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম ভবানী পাঠক, দেবী চৌধুরানী। আচ্ছা, এখানে দুটো লিস্ট আছে, লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট 1-এ কতগুলো মুভমেন্ট আপরাইজিং মানে বিদ্রোহের উল্লেখ আছে, আর লিস্ট 2-তে সেই বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের নাম আছে। আমাদের ম্যাচ করাতে হবে। তো পাগলাপন্থী, তারিকি মোহাম্মদিয়া, ফরাজি, শাহ ইমাদার এর সঙ্গে কারা যুক্ত ছিলেন? তো দেখো, এই যে চিরাগ আলী ছিলেন শাহ ইমাদারের সঙ্গে যুক্ত। তারপরে হাজি শরিয়তুল্লাহ ফরাজি মুভমেন্ট উনি শুরু করেছিলেন বাংলায়। করিম শাহ, উনি পাগলাপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মীর নিসার, তারিকি মোহাম্মদিয়া, যাকে আমরা ওয়াহাবি আন্দোলন বলেও জানি, মীর নিসার, তিতুমিরের এক নাম মীর নিসার আলী। তো এর বেসিসে আমাদের সঠিক কোড কি হবে? অপশন বি। নেক্সট, এবার হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অব ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন এদের মধ্যে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সৈয়দ আহমেদ অব রায়বেরেলির সৈয়দ আহমেদ। তিতুমির ডিফিটেড ড্যাশ দ্য ইন্ডিগো প্ল্যান্টার। তিতুমির কোন নীলকর সাহেবকে পরাজিত করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডেভিস। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য লিডার অব দ্য ফরাজিস? এদের মধ্যে কে ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দুদু মিয়া। হাজি শরিয়তুল্লাহর ছেলে ছিলেন এই দুদু মিয়া। The first sign of revolt led by Titumir was a raid on Zamindar. তিতুমির যে বিদ্রোহী হচ্ছেন সেটা বোঝা গিয়েছিল ওনার একজন জমিদারের ওপর আক্রমণ দেখে। তো সেই জমিদার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কৃষ্ণদেব রায়, পুরার জমিদার। The first Indian ruler who joined the subsidiary alliance was, এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, কোন ভারতীয় শাসক প্রথম এই অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন? তো এটা দেখো, তোমরা নিজেরাই বুঝে যাবে। আর এটা খুব কমন একটা কোশ্চেন, উত্তর আমরা সবাই জানি। তো যাই হোক, অযোধ্যার নবাব সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন 1801-এ, হায়দ্রাবাদের নিজাম 1798-এ, পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 বেসিনের সন্ধির মাধ্যমে, আর ত্রিবাঙ্কুরের রাজা 1805। তো সঠিক উত্তর অপশন বি। অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার দ্য ফলোইং কিংডমস অ্যানেক্সড বাই ডালহৌসি অ্যাজ পার দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। এই যে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, এই নীতির মাধ্যমে ডালহৌসি কোন দেশীয় রাজ্যগুলোকে দখল করেছিলেন সেটা এই 4টে রাজ্যের মধ্যে আমাদের কি করতে হবে? ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে, মানে প্রথম কোন রাজ্য, তারপরে কোন রাজ্য। তো সালগুলো দেখে নিই। ভগত 1850-এ, সম্বলপুর 1849, সাতারা 1848, ঝাঁসি 1853। মনে রাখতে হবে সাতারা ছিল প্রথম, 1848। তো আমরা অর্ডার পেয়ে গেছি। এর ভিত্তিতে সঠিক অপশন হচ্ছে সি। Some of the army regiments have revolted several times before 1857. Vellore mutiny took place in the year 1857-র আগেও কিছু সিপাহীরা কিন্তু বিদ্রোহ করেছিল বিভিন্ন সময়। তো এই রকমই ভেল্লোর এর যে বিদ্রোহ সেটা হয়েছিল কবে, কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি,
1806. Arrange the following sepoy mutinies in the chronological order and choose the correct answer from the codes given below. এখানে এইমাত্রই বললাম যে 1857 সিপাহী বিদ্রোহের আগে বেশ কিছু বিদ্রোহ কিন্তু হয়েছিল সিপাহীদের মধ্যে। তো এখানে আরো 4টি এরকম বিদ্রোহের কথা বলা হচ্ছে। তার মধ্যে ভেলোর মিউটিনির কথাও আছে, তার সাল তো আমরা জেনেইছি। তো এদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদেরকে সাজাতে হবে যে কোনটা কবে হয়েছে। তো দেখে নাও, আমরা দেখলাম কি যে ভেলোর মিউটিনি হচ্ছে কবে? 1806-তে। আর 47 নেটিভ ইনফ্যান্ট্রি মিউটিনি বার্মাতে হয়েছিল, এটা 1824-এ। সোলাপুর মিউটিনি 1838-এ। আর সিন্ধ 34th নেটিভ ইনফ্যান্ট্রি মিউটিনি, ইনফ্যান্ট্রি পদাতিক, পদাতিক সেনা, তাদের হচ্ছে 1844-এ। তো এর বেসিসে আমাদের সঠিক যে কোড সেটা হচ্ছে অপশন এ। মঙ্গল পান্ডে, a sepoy of 34th Native Infantry stationed at Barakpur, mutinied on. মঙ্গল পান্ডে যিনি ছিলেন ব্যারাকপুরের 34 নং যে নেটিভ ইনফ্যান্ট্রি যে পদাতিক সেনা তার একজন সিপাহী, তিনি বিদ্রোহী হচ্ছেন কবে? 1857-র 29শে মার্চ। খুব কমন একটা সাল এবং তারিখ। Match important centers of the revolt of 1857 with their leaders and choose the correct answer from the codes given below. তো এখানে আছে লিডারদের নাম আর এখানে বিভিন্ন কেন্দ্রের নাম। 1857-র মহাবিদ্রোহে কোন কোন কেন্দ্রে কোন লিডাররা লিড করেছিল সেটা আমাদের ম্যাচ করাতে হবে। তো ঝাঁসিতে লিড করেছিলেন কে আমরা সবাই জানি, লক্ষ্মীবাই। কানপুরে তাঁতিয়া তোপি, দিল্লিতে বখত খান, আর লখনৌতে বেগম হজরত মহল। ওকে, তো এর ভিত্তিতে সঠিক যে কোড সেটা হচ্ছে অপশন বি। The revolt of 1857 in Bareilly was led by, বেরিলিতে 1857 বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, খান বাহাদুর খান। তো দেখো, দিল্লিতে বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন বখত খানের সাথে, নামেই ছিলেন। যাই হোক, কুনওয়ার সিং বিহারের আড়া অঞ্চলে পুরো দাপিয়ে বেরিয়েছিলেন বয়স্ক কুনওয়ার সিং। আর বেরিলি অঞ্চলে খান বাহাদুর খান। আর ফিরোজ শাহ উনি নেতৃত্ব দিচ্ছেন মান্দাসোর, মধ্যপ্রদেশ। Who among the following British officers died during the siege of Residency at Lucknow? লখনৌতে যে ব্রিটিশ রেসিডেন্সি ছিল সেটা অবরোধের সময় এর মধ্যে কোন ব্রিটিশ অফিসার মারা গিয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হেনরি লরেন্স। হেনরি লরেন্স মারা গিয়েছিলেন। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখো, এই যে কলিন ক্যাম্বেল, উনি লখনৌ পুনরুদ্ধার করেছিলেন সিপাহীদের কাছ থেকে 1858 মার্চ মাসে। Arrange the following places witnessing the Sepoy revolts according to chronological order. 4টে অঞ্চল আছে, দিল্লি, বেরেলি, কানপুর, মিরাট। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এদের মধ্যে প্রথম কোথায় আগে বিদ্রোহ হচ্ছে, তারপরে কোথায়, তারপরে কোথায়, এই অর্ডারে সাজাতে হবে। তো আমরা দেখে নিই। 1857-র 11ই মে দিল্লিতে, 14ই মে বেরেলিতে, 4th জুন কানপুরে, আর 10ই মে হচ্ছে মিরাটে। সবচেয়ে আগে মিরাটেই কিন্তু অর্গানাইজড ওয়েতে মিরাটের যে সেনা ছাউনি সেখানে বিদ্রোহ শুরু হয়। তারপরের দিন হচ্ছে দিল্লিতে। তো আমরা অর্ডার পেয়ে গেছি, তো তার বেসিসে সঠিক যে কোডটা হবে সেটা হচ্ছে অপশন সি। When British Army started pushing back in the revolting Indian soldiers, several commanders played leading role in calming back the flashpoint. Among the following pairs, find out the incorrect match. তো ভারতীয় সিপাহীরা যখন ক্রমশ পিছু হটছে এবং ব্রিটিশ কমান্ডাররা বিভিন্ন জায়গা যখন দখল করে ফেলছেন, বিদ্রোহ দমন করছেন, তো এই যে 4টে পেয়ার, তার মধ্যে কোনটা হচ্ছে ইনকারেক্ট? সঠিক উত্তর হচ্ছে
দিল্লি জেমস নীল। কেন ইনকারেক্ট? কারণ দিল্লি পুনরুদ্ধার করেছিলেন জন নিকলসন। মনে রাখতে হবে, এটাই অনেক সময় ইন্ডিভিজুয়াল পরীক্ষায় আসে যে দিল্লি পুনরুদ্ধার করছেন জন নিকলসন। তাহলে জেমস নীল উনি কিন্তু বেনারস এবং এলাহাবাদ পুনরুদ্ধার করছেন। আর কানপুর স্যার হিউ হুইলার, লখনৌ স্যার কলিন ক্যাম্পবেল, একটু আগেই বললাম, আর ঝাঁসি স্যার হিউরোজ, এই কমান্ডারদের দ্বারা পুনরুদ্ধার হচ্ছে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেবেন্দ্রনাথ টেগর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে কলকাতায় এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করছেন। When did the first schism within the ব্রাহ্ম সমাজ take place? ব্রাহ্ম সমাজে প্রথম যে বিভেদ, সেটা কবে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1866। তো দেবেন্দ্রনাথ ঠাকুর অন্যতম লিডার ছিলেন রামমোহনের পর, এবং পরবর্তীকালে কেশবচন্দ্র সেন গুরুত্বপূর্ণ ব্রাহ্ম নেতা হিসেবে উঠে এলেন, এবং ভারতবর্ষে ব্রাহ্ম আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পিছনে কেশবচন্দ্রের দারুণ ভূমিকা ছিল। কেশবের এই প্রতিভায় খুশি হয়ে দেবেন্দ্রনাথ একবার কেশবকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন 62 সালে। তো তারপরেই দেখা গেল দেবেন্দ্রনাথের সঙ্গে কেশবের মতপার্থক্য হচ্ছে বিভিন্ন ইস্যুতে। তো দেবেন্দ্রনাথ এই ব্রাহ্ম সমাজ থেকে কেশব চন্দ্রকে বহিষ্কার করলেন, সেটা হচ্ছে 1866। তো কেশবের যারা অনুগামী তারা বেরিয়ে গিয়ে তৈরি করছে ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া, মানে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আর দেবেন্দ্রনাথ যে থেকে যাচ্ছেন, ওনার সাথে যারা থাকছেন, সেই গ্রুপটার নাম হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। When was রামকৃষ্ণ মিশন established? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কবে হচ্ছে? সঠিক উত্তর 1897। তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। হু এস্টাবলিশড ক্যালকাটা মাদ্রাসা? কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? এটাও খুব কমন একটা কোশ্চেন। এর উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 1781-তে এই কলকাতা মাদ্রাসা তৈরি হচ্ছে। সংস্কৃত কলেজ অ্যাট ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড অন? কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হচ্ছে কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1824-এ। এবং এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আমহার্স্ট। আত্মীয় সভা ওয়াজ ফাউন্ডেড বাই? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 1815-তে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন রাজা রামমোহন রায়। ওনার যে ধর্মীয় ভাবনা, একেশ্বরবাদী ভাবনা, সেই ভাবনা এবং তার চর্চার জন্য ওনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়দের নিয়ে এই সভা তৈরি করেছিলেন বলে এর নাম হয়েছিল আত্মীয় সভা, 1815। Who among the following played an instrumental role in the formation of Calcutta School Book Society? কলকাতা যে স্কুল বুক সোসাইটি, এইটা প্রতিষ্ঠার পিছনে এর মধ্যে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ মিত্র, মদন মোহন তর্কালঙ্কার। এদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল রাধাকান্ত দেবের। কলকাতা স্কুল বুক সোসাইটি 1817-তে তৈরি হচ্ছে ডেভিড হেয়ারের উদ্যোগে। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ তত্ত্ববোধিনী পত্রিকা? আমরা তত্ত্ববোধিনী সভা জানলাম দেবেন্দ্রনাথ ঠাকুর 1839-এ। তো এই তত্ত্ববোধিনী সভাই পরবর্তীকালে পত্রিকা বের করছে, যার নাম হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তাই এর প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ওনারাও কিন্তু সম্পাদকের কাজ করেছিলেন। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট আ প্রোপোনেন্ট অফ অ্যাংলিসিজম? এদের মধ্যে কে পাশ্চাত্যবাদের প্রবক্তা ছিলেন না? উইলিয়াম জোন্স, থমাস ব্যাবিংটন মেকলে, হোল্ট ম্যাকেনজি, চার্লস থেভেলিয়ান। তো সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স, কারণ উনি ছিলেন একজন ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী পণ্ডিত। বাকিরা সবাই ছিলেন অ্যাংলিসিস্ট, পাশ্চাত্যবাদী।
arranged the following commission constituted for development of education in colonial India according to chronological order and find the correct answer from the codes given below. যে ঔপনিবেশিক ভারতে শিক্ষার উন্নয়নের জন্য যে বিভিন্ন কমিশনগুলো হয়েছিল বিভিন্ন সময়ে, সেগুলো আমাদের এই চারটের কমিশনকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। তো দেখো, স্যাডলার কমিশন হচ্ছে 1917 সালে, উডস ডিসপ্যাচ, উডের যে নির্দেশনামা সেটা হচ্ছে 1854, হান্টার কমিশন হয়েছিল 1882 সালে, আর র্যালে কমিশন হচ্ছে 1902 সালে। তো আমরা দেখতেই পাচ্ছি যে উডের নির্দেশনামা 1854 সবচেয়ে আগে। এই উডের ডিসপ্যাচ কতটা কার্যকরী হচ্ছে সেটা বিচার করার জন্যই লর্ড রিপনের সময় এই 1882-তে হান্টার কমিশন গঠন করা হয়েছিল। আবার র্যালে কমিশন হচ্ছে কার্জনের সময়, এরপরে বিশ্ববিদ্যালয়ে আইন হয়েছিল। তো যাই হোক, এখানে সঠিক আনসার হবে অপশন ডি। তো এই ছিল 2018 WBCS এর ইতিহাসের যে মেনের কোশ্চেন, তার প্রথম 50টার আলোচনা। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো বক্তব্য থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সে কনফিউশন ক্লিয়ার করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী 50টি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনার মাধ্যমে।